এবারও তাহলে হলো না? না মহারাজ, এবার যে যেতে চেয়েছিল সে খুব সাহসী লোক ছিল, কেন যে ফিরে এলো না তা বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, ওই মায়াপুরীর হিরে আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি কেন? আগে জায়গাটা বড়ই দুর্গম আর বিপদসংকুল মহারাজ, হয়তো সে কারণেই খাম্বাজরাজ নাকি এই হিরে উদ্ধারের পুরস্কার স্বরূপ 1,000 মোহর উপহারও ঘোষণা করেছেন। 100 সোনার মোহর? উরি বাপরে, এতো অনেক টাকা, আমি তো যাবই। মহারাজ, একটু উপায় আছে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি উপায় আছে? দেখুন, এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল খুব বুদ্ধিমান, তাকে ডেকে আনলে কেমন হয়? তাহলে সত্ত্বর তাদের পত্র মারফত নিমন্ত্রণ করে ফেলো। যথাজ্ঞা মহারাজ, আমি এমন পত্র পাঠাচ্ছি যাতে মহারাজ সত্তর তাদের সভাসদ গোপালকে নিয়ে এখানে চলে আসেন। কিন্তু একটা মুশকিল তো আছেই। খাম্বাজরাজ যদি ভাবেন আমরা হীরের লোভে সেখানে যেতে চাইছি, সেক্ষেত্রে আমরা তাকে লিখিতভাবে জানিয়ে দেব যে ওই হিরে যদি উদ্ধারও হয় তাহলেও তার উপর আমাদের কোনো অধিকার থাকবে না। অধিকার থাকবে না মানে? হ্যাঁ, মস্করা নাকি? আমি হিরেও নেব, আবার পুরস্কারও। কে আমায় আটকায় দেখি? শুনেছি মায়াপুরীর পাহাড়ে নাকি অনেক রহস্য আছে। অনেকেই এই হিরে উদ্ধারের জন্য গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসতে পারেনি। কেন? গোপাল আমার আগে গেলে ও ওই রহস্যের সমাধান করে ফেলবে। যেভাবেই হোক আমাকে আগে পৌঁছতে হবে। আমি আজ রাতেই খাম্বাজে রওনা হয়ে যাচ্ছি। কি অদ্ভুত কাণ্ড দেখো গোপাল। কি ব্যাপার মহারাজ? ওই মায়াপুরীর হীরের ব্যাপারটা? হ্যাঁ গোপাল, এই মাত্র খাম্বাজ রাজ্য থেকে পত্র এসে পৌঁছেছে। তারা আমাদের নিমন্ত্রণ করেছে। মহারাজ, কি বলছেন? কিন্তু তারা কি আমাদের মায়াপুরীর রহস্য উদ্ধার করতে দেবে? আরে সেটাই তো সবচাইতে মজার ব্যাপার গোপাল। খাম্বাজ রাজ তোমাকে দিয়েই এই রহস্যের সমাধান করতে চাইছেন। হ্যাঁ, তিনিও আমাকে দিয়ে মায়াপুরীর হিরে উদ্ধার করতে চাইছেন। আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্য বলে আশ্চর্য, একেবারে অবাক করা কাণ্ড। তাহলে কি মহারাজ, আমরা খাম্বাজ রাজের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি? কিন্তু গোপাল, ওই মায়াপুরী নাকি সর্বনাশা পাহাড়। যারা যারা যাওয়ার চেষ্টা করেছে তারা নাকি আর ফিরে আসেনি। তাতে কি হয়েছে মহারাজ? বিপদকে ভয় পেয়ে রহস্যকে এড়িয়ে যাব? আমি অন্তত পারবো না মহারাজ। মায়াপুরী আমি যাচ্ছি। পুরো ব্যাপারটা কিন্তু আমি তোমার ওপরই ছেড়ে দিলাম। কিন্তু মন্ত্রী কোথায় গেল? ও আজ আসেনি। তাহলে আর কি করা যায়, ওকে ছাড়াই আমাদের যেতে হবে। মহারাজ, আমরা তবে কবে নাগাদ খাম্বাজের উদ্দেশ্যে যাত্রা করতে পারি? কেন, কালকেই? আরে ডাকতে না ডাকতেই মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী স্বয়ং আমাদের এখানে উপস্থিত হয়েছেন। বাহ বাহ বাহ, বেশ ভালো। তার মানে আপনি তাদেরকে নিমন্ত্রণ করার প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন মহারাজ? কেন কেন, তারা আসলে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? না, তা নয়, কিন্তু কি আশ্চর্য দেখুন, কালকেই ওরা এই হীরের ব্যাপারে কথা বলছিল। কি কথা আলোচনা হচ্ছিল মন্ত্রী? আসলে ওই গোপাল খুব লোভী তো, আর তাছাড়া হীরের ওপর তার একটা খুব আকর্ষণ। তা গোপাল বলছিল আপনাকে না জানিয়ে গোপাল নাকি মায়াপুরীর হীরে চুরি করে নিয়ে যাবে। তাই নাকি? তা আপনি এখানে কেন এলেন? মহারাজের সঙ্গেই তো আসতে পারতেন। না, মানে ভাবছিলাম আমি ওই হীরে উদ্ধার করে আপনার পদতলে নিয়ে আসতে পারি। মায়াপুরীর পাহাড় আমার নখদর্পণে, যাব আর আসব। সে তো বুঝলাম, কিন্তু হীরের কি হবে? একেবারে আপনার পায়ের ওপর বসিয়ে দিয়ে তারপর দেশে ফিরে যাব। আর পুরস্কার সেটা নেবেন না? সেটা তো নেবই মহারাজ। যদি পুরস্কার আগে দিয়ে দিই তাহলেও আপনি ওই মায়াপুরীতে যাবেন? না, আগেই যদি পুরস্কার পেয়ে যাই তবে আর জীবনের ঝুঁকি নিয়ে কেন যাব বলুন মহারাজ? আচ্ছা, মায়াপুরীর পাহাড় নাকি আপনার নখদর্পণে, তা কেমন সেই পাহাড়? নয়নাভিরাম,
কত ঝর্ণা, কত নদী, কত ফল ফুল ওখানে ফুটে আছে। হিরেটা কোথায় আছে? ভাসছে মহারাজ, জলে ভাসছে। পদ্ম ফুলের ওপর মনে হবে কেউ শুইয়ে দিয়ে গেছে। তাহলে আর কি, আপনি বেরিয়ে পড়ুন। আসলে আপনার মহারাজ এসে আপনাকে এখানে দেখলে তো আপনার আর যাওয়া হবে না, তাই বললাম। যথাজ্ঞা মহারাজ, কিন্তু আমার পুরস্কারটা, তারপর তো হিরে। পুরস্কার আগে চাইলে নিয়ে যান, ওটা রাখা আছে কারাগারে। আর যদি পরে নেন তো আগে হিরে নিয়ে আসতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। ফিরছেন কবে? এই যাব আর আসবো, ধরুন কাল ফিরবো। মহাকালের আগেই যেন ফিরে আসেন, তার জন্য আমরা প্রার্থনা করব। আসুন আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার পত্র পেয়ে আপনি যে এত সত্বর চলে আসবেন আমি কিন্তু এটা ভাবিনি। আরে এই যে গোপাল, তার জন্যই তো এত তাড়াতাড়ি আসা। আমি কি জানি না যে এইসব কাজ করতে গোপাল কতটা ভালোবাসে? আপনারা এমন ভাবে বললে কিন্তু আমার ভয় লাগে, যদি না পারি। গোপাল যদি না পারে তবে ওদের কি হতে পারে সেটা একবার বলে দিন মহারাজ। এই কথার মানে কি খাম্বাজ রাজ? না মানে গোপালকে যেভাবেই হোক এই হিরে উদ্ধার করতেই হবে, নইলে যে আপনারা বাড়ি যেতে পারবেন না। হ্যাঁ তার মানে আমাদের এখানে ছল করে আনিয়েছেন? হ্যাঁ, তা সত্যি কথা বটে। ছলে কাজ না হলে বল প্রয়োগ করেও আনা যেত আপনাদের। হ্যাঁ। খাম্বাজ রাজ, এটা কিন্তু আমাদের উপর জুলুম করা হলো। মোটেই জুলুম করা হয়নি। আমাদের কাছে খবর আছে গোপাল নাকি লুকিয়ে এই হিরে উদ্ধারের জন্য আমাদের রাজ্যে আসছিলই। হুম, একেবারে মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, এই তথ্য আপনি কোথা থেকে পেলেন বলুন তো? আপনাদের মন্ত্রী আজ আমাদের কাছে এসে সেই কথা বলেছে। ডাকুন তাকে, ও আমার সামনে এই কথাটা একবার বলুক। সে তো হিরে আনার জন্য মায়াপুরী পাহাড়ের দিকে চলে গেছে। ওই যে বললো ও নাকি হিরে আগেও দেখেছে, যাবে আর হিরে নিয়ে ফিরবে। আর কখনো ফিরবে কি? তাহলে তো গোপালকে যেতেই হবে। কি গোপাল, ভয় পেয়ে গেলে নাকি? হাম্বাজরাজ, গোপাল কোনো কাজে ভয় পেয়েছে বলে কেউ বলতে পারবে না। হ্যাঁ, তাই এত লুকো ছাপার কোনো দরকার ছিল না। এই তো গোপালের মতো কথা হলো। তুমি তাহলে যাচ্ছ? নিশ্চয়ই যাচ্ছি। হ্যাঁ, আমাদের মহারাজকে রানীমার কাছে পৌঁছে দিতে হবে না? ওই বাপরে, ওরে বাবা, সামনে একটা সাপ শুয়ে আছে। ছবল মারবে না তো? যাই যাই, পাশ কাটিয়ে যাই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান দিয়ে কেউ যেতে পারেনি, তুমিও পারবে না মনে হচ্ছে। আমাকে কি ভেবেছো? হ্যাঁ, আচ্ছা বলো দেখি এমন একটা শব্দ যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে একটা মাছের নাম হয়। দেখো সাপ, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আমাকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। আমি বরঞ্চ তোমার সঙ্গে একটা রফা করতে পারি। কি রফা? মহারাজকে বলে তোমায় আমি রাজবাড়িতে থাকার ব্যবস্থা করতে পারি। এই পাহাড় পাহারা দিচ্ছি আমি, আর আমাকে বলছো এখান থেকে চলে যেতে? তাহলে তোমায় আমি হত্যা করতে বাধ্য হব। তবে তুই মর। এবার আমি তোকে ছবল মারছি, পারলে আমাকে আটকা। না না, দয়া করে আমায় ছবল মেরো না। আমি বরঞ্চ এখান থেকে চলেই যাই। সেটাই ভালো, আমাকে এড়িয়ে ওদিকে যাওয়ার অর্থ একটাই, মৃত্যু। না না, আমি আর এগোবো না। মাত্র 1,000 সোনার মোহরের বদলে আমি মরতে রাজি নই। বেশ রহস্যময় পাহাড়। এরকম পাহাড়েই তো মায়াপুরীর হীরের থাকা উচিত। আরে, ওই যে একটা সাপ শুয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো না। না না, তা কেন যাব? কিন্তু তুমি এখানে শুয়ে আছো কেন? মায়াপুরীর হিরে পাহারা দেওয়ার জন্য আমি শুয়ে আছি। ও, আমি তো সেই হীরের খোঁজেই এখানে এসেছি। তাহলে তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো বলো বলো, তোমার প্রশ্নটা কি? চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো কথা, এমন কোন সে বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে সে জলে বাস করে? এমন একটা বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে জলে বাস করে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি বুঝেছি, ইংলিশ। ইংলিশ থেকে অনুস্বার বাদ দিলে হয় ইলিশ, ইলিশ মাছ। বাবা বাবা বাবা, বেশ বেশ, তোমার তো খুব বুদ্ধি। তবে এবার আমাকে যেতে দাও। দিচ্ছি, তবে সামনে আরো ধাঁধা আছে। প্রত্যেকটা ঠিক ঠিক উত্তর দিলে মিলতে পারে হীরের খোঁজ। আচ্ছা এবার বলো তো, সামনে কি আছে? একটা নদী, সেই নদী তোমাকে পার হতে হবে একা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই পাহাড় থেকে নামার রাস্তাটা কোন দিকে? বলা যাবে না, খুঁজে নিতে হবে। বাবা, ভারী রহস্যময় পাহাড় এই মায়াপুর। সব জায়গাতেই বুদ্ধি খরচ করতে হয়। ঠিক আছে, বুদ্ধিতে ভর করে তাহলে একটু এগোই। আরে আরে, কে এই লোকটা এখানে ঢুকে পড়লো কি করে? চিনতে পারছেন না কে? ইনি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, ফিরে এসেছেন। হ্যাঁ, তা হিরে কোথায় মন্ত্রী মশাই? হিরে? হিরে কি জিনিস খায় না মাথায় দেয়? আমার খিদে আর ঘুম দুটোই পেয়েছে, এখানে পাওয়া যাবে? এই রে, মাথাটা একদম গেছে। এ নিশ্চয়ই মায়াপুরীর মায়া ওর মাথার মধ্যে ঢুকে গেছে। এ ছাড়াতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই হতচ্ছাড়াটাকে আমি বরখাস্ত করলাম এক্ষুনি। লোভী কোথাকার, মিথ্যুক একটা লোক। কি আনন্দ, কি আনন্দ! আমি হাত ভরে বরখাস্ত পাবো, কাউকে দেব না, দেব না। দিন দিন দিন, আরো আরো বরখাস্ত দিন, আরো আরো দিন। মন্ত্রী, মহারাজের এই মন্ত্রীটাকে কারাগারে আটকে রাখো। মায়া কাটলে কি করা যাবে সেটা ভেবে দেখতে হবে। সাপটা যা বলেছিল তাই হলো। সামনেই নদী, যাই দেখি আবার কি ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নদী পার হব কিভাবে? আচ্ছা, একটা পা তো আগে রাখি। এই এই রাখলাম। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তো এখান দিয়ে কেউ যেতে পারে না। ধাঁধা? হ্যাঁ, ধাঁধা আমার খুব ভালো লাগে। শুনি তোমার ধাঁধাটা। শোনো মন দিয়ে, ঘর আছে, দুয়ার নাই, মানুষ আছে, কথা নাই। জায়গাটা কি? বাহ, ভারী চমৎকার ধাঁধা তো। ঘর আছে, দুয়ার নাই, আচ্ছা কিন্তু মানুষ আছে, কথা নাই, তার মানে মৃত মানুষ। তাহলে মৃত মানুষ কোথায় থাকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরটা হলো ওই কবরস্থান। তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, লোকে তাই বলে। আচ্ছা, তোমাদের এই পুরো ব্যাপারটাই কি ধাঁধায় মোড়া? হ্যাঁ, কোনো বুদ্ধিমান লোক ছাড়া হিরে যাতে কেউ না নিতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই হীরের জন্য বহু লোক এখানে আসে না? হ্যাঁ আসে, কিন্তু তাদের মন লোভে ভরা আর মাথায় একেবারে বুদ্ধি নেই। তাদের হাতে ওই হিরে যাক, তা আমরা চাই না। কিন্তু তোমার বুদ্ধিও আছে আর তোমার লোভও নেই। এবার আমায় এই নদী পার হবার উপায়টা বলে দাও। উপায় একটাই, তোমাকে আমার পিঠে উঠে এই নদী পার হতে হবে। আচ্ছা আচ্ছা, তবে আমি তোমার পিঠের উপর উঠলাম, এবার আমায় পার করে দাও। দিচ্ছি, তুমি আমার এই পাখনাটা শক্ত করে ধরে রাখো। হ্যাঁ, দেখেছি, এবার চলো। খাম্বাজরাজ, এবার কিন্তু আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে। দুদিন হয়ে গেল, গোপালের কোনো খবর নেই। ওর খোঁজ করার কি কোনো উপায়ও নেই? ওখানে গেলে তো কেউ ফিরেই আসতে পারে না, সেখানে খোঁজ খবর করবো কি করে? আহ মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্র ঠিক কথাই বলেছেন। গোপাল যে ঝুঁকি নিয়ে ওই পাহাড়ে গেছে, ওর জন্য অনেক ধন্যবাদ প্রাপ্য। তা তো বটেই। আমাকে মুক্ত করতে ওর এই ঝুঁকি নেওয়াটা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু একটা খোঁজ তো নিতেই হবে, তাই না? আপনি ঠিকই বলেছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। মন্ত্রী, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। সে ব্যবস্থা আমি করছি, কিন্তু আপনাকে একা আমি ছাড়বো না মহারাজ। তুমি তোমার কথা বলেছো, মন্ত্রী হয়ে কি করে তুমি আমাদের বিপদের মধ্যে ছেড়ে দেবে? কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে নাকি? ঠিক কথা, ঠিক কথা। আর আমার কথা ভাবুন তো, একটা লোক এত বিপদ মাথায় করে মায়াপুরীতে গেল শুধু
আমাকে বন্দি দশা থেকে মুক্ত করবে বলে তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই? মন্ত্রী, মায়াপুরীতে আমরা 2 মহারাজ রওনা হতে চাই, তুমি ব্যবস্থা করো। যাক বাবা, নদী পার হয়ে এসেছি। এবার যে কোন ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে কে জানে। মনে হচ্ছে হিরেটার খুব সামনেই চলে এসেছি। এ কি আমার সামনে ওই 3টে দরজা কোত্থেকে এলো? যাই তো সামনে গিয়ে দেখি। এই হচ্ছে মায়াপুরী পাহাড়, এখানেই কোথাও এই হিরেটা আছে। আসুন, এই পথেই আমাদের যেতে হবে। আসুন আসুন। মন্ত্রী মশাই, গোপাল কি এই পথেই গেছে? আগে হ্যাঁ। এটা প্রথম দরজা, তার মানে দরজাগুলিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক আছে, প্রথম দরজাটা ঠেলে দেখি। কি, এখানে তো আগুন জ্বলছে দাউ দাউ করে। এই পথেই গোপাল গেছে, দেখছেন? এই তো দেখছেন, পায়ের চিহ্ন দেখছেন, এই যে। এই আগুনের মধ্য দিয়ে কিভাবে যাব? দেখি তো পরের দরজাটা ঠেলে। আরে, এখানে একটা সিংহাসন, তার পাশে একটা লাঠি আর কেরোসিন তেলের বোতল। যাও, এগুলো নিয়ে আমি কি করব? মন্ত্রী, তুমি গোপালের পায়ের চিহ্ন ধরে চলো, এইভাবেই আমাদের এগোতে হবে। দেখি গোপাল কত দূর যেতে পেরেছে। এগুলো নিয়ে আমি কি করব? তার চেয়ে বরং তৃতীয় দরজাটা খুলে দেখি। আর কত দূর যেতে হবে? পথ যে আর শেষই হচ্ছে না। এটা মায়াপুরী, কে কোথায় গেছে তা খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার মহারাজ। এই দরজাটা খুলে দিলাম। বাপরে, কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। রাস্তা খুঁজবো কোথায়? আচ্ছা, একটা কাজ করলে হয় না? প্রথম দরজা খুলে দেখলাম আগুন, দ্বিতীয় দরজা খুলে পেলাম লাঠি আর কেরোসিন, আর তৃতীয় দরজা খুলে দেখলাম অন্ধকার। এভাবে আর কতক্ষণ যাব? এখান থেকে তো গোপালের পায়ের চিহ্নই দেখা যাচ্ছে না। তাহলে কি? না, এখনই ভাবনা ভাববেন না, আমাদের আরো খোঁজ করতে হবে। হ্যাঁ, এই আমি লাঠিতে কেরোসিন মাখিয়ে নিলাম। প্রথম দরজা থেকে আগুন নিলাম। তার মানে আলো এসে গেল। বাহ 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 বাহ, সব কিছু আলো হয়ে গেল। এইবার আমি পথ চিনে নিতে পারবো। আর মনে হয় গোপালকে পাওয়া যাবে না। হায় হায় হায়, এ আমি কি করলাম? কেন আমি তাকে এই বিপদের মধ্যে ফেললাম? সাবধান, ওইখানে একটা সাপ শুয়ে আছে। বাবারে, কি প্রচন্ড বড়! হ্যাঁ, প্রকাণ্ড সাপ। গোপালের কোনো ক্ষতি হয়নি। ও এতটাই বুদ্ধিমান যে সব ধাঁধা পেরিয়ে হিলের কাছে চলে গেছে। আপনারা এখানে অপেক্ষা করুন, গোপাল এই পথেই ফিরবে। আমি জানতাম গোপালই পারবে এই রহস্যের সমাধান করতে। আমার হাতের লাঠি থেকে যে আগুন বার হচ্ছে তাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা সুড়ঙ্গ পথ। ওই যে ওখান থেকে একটা হালকা আলো আসছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো ওটা কি। ওই তো হিরে। যাই, হিরেটা একবার হাতে নি। যাক বাবা,
গোপাল বেঁচে আছে, আর শুধু বেঁচেই নয়, হিরেটা হয়তো পেয়েও গেছে। গোপালের ফিরে আসার অপেক্ষাতেই এখানে আমাদের থাকা উচিত। এই সেই হিরে, এতদিনের রহস্য আমি ভেদ করতে পেরেছি। ইয়া! হাতে নিয়ে দেখি। দেখি দেখি, এত আলো কোথা থেকে এলো? সমস্ত এলাকাটাই তো আলোকিত হয়ে উঠলো। দেখি দেখি, পাহাড়টাই তো নেই, কিন্তু কিন্তু কি অপূর্ব এই জায়গাটা, কি চমৎকারের শোভা। কি আলো! এ আমরা কোথায় এলাম? ওই যে গোপাল দাঁড়িয়ে আছে, ওর হাতে হিরে। গোপাল, গোপাল, এই যে আমরা এখানে। হ্যাঁ, ওই তো মহারাজ, খাম্বাজ রাজ ওইখানে দাঁড়িয়ে আছে। যাই যাই, ওদের কাছে যাই। গোপাল, তুমি হিরে রহস্যের সমাধান করে খাম্বাজ রাজ্যের হাতে হিরে তুলে দিয়ে গর্বে বিজ্ঞানী ঘেঁটে না দিলে আজ প্রস্তাবটা মহারাজের থেকে ঠিক অনুমোদন করিয়ে নিতাম। কাল গোপাল এসে ঠিক ঘেঁটে দেন। আর গোপাল বললেই মহারাজ চলে যাবেন, আমাদের উদ্দেশ্য সফল হবে না। মন্ত্রীমশাই, আপনার পরিকল্পনা সফল হলো না। আচ্ছা, পণ্ডিত গেল কোথায়? এই তো আমি এখানে। আমি একটা কথা নিজের কানে শুনে এসেছি মন্ত্রী মশাই, যেটা শুনলে আপনি আনন্দে অস্থির হয়ে উঠবেন। কথাটা গোপালকে নিয়ে। বলো বলো, কি কথা? দেখো, সেই কথা শুনে যদি বুকের মারাত্মক ব্যথা সেরে যায়, এর চেয়ে ভালো আর কিছু হয় না। কেন মন্ত্রীমশাই, আমার ঔষধে আপনার বুকের ব্যথা নিরাময় হয়নি? এই ব্যথা ওষুধে যাবার নয় রাজবৈদ্য, এই টনটনে ব্যথার নিরাময় হবে শুধু একজনের প্রস্থানে। তাহলে তো ভীষণ চিন্তার কথা। সেই একজন তো মহারাজের খুব প্রিয়, সে তো যাবার নয়। তাহলে আরে তার খবরই তো এনেছি মন্ত্রী মশাই, আপনার এই মারাত্মক বুকের ব্যথার চিরবিদায় হবে। মানে বলো বলো, শিগগির বলো। গোপাল একেবারে গেছে মন্ত্রী মশাই, একেবারে নিজের কানে শুনে এলাম। আরে বাবা, পণ্ডিত মশাই, ভালো কথা একটু না থেমে বলতে পারেন না? অনিত, বলো, তুমি নিজের কানে কি শুনে এত উত্তেজিত হয়ে আমাকে বলতে এলে? মহারাজ গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছে, আমি নিজের কানে শুনে এলাম। তাই? এই কি হলো কি? কেমন করে হলো? সব বিস্তারিত জানাও। থেমে থেকো না পণ্ডিত, থেমে থেকো না। রাজপ্রাসাদের বারান্দা দিয়ে যাচ্ছি, হঠাৎ কানে এলো গোপালের গলা। গোপাল মহারাজকে খুব উঁচু গলায় বলছে, আপনার এই কথা খুব ভুল, মানা যায় না। আমি দাঁড়িয়ে পড়লাম। গোপালের এত সাহস, মহারাজের মুখের উপর এভাবে কথা বলে। আমি ভেজানোর দরজার মধ্যে দিয়ে ঘরের ভেতরে দেখলাম। মহারাজ, আপনি রাজা, আপনি এই কথা কি করে বলতে পারেন? এটা অন্যায় মহারাজ। তোমার এত বড় সাহস! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলো? তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি দিন দরিদ্র একজন মানুষ, কিন্তু আমার মেরুদণ্ডটা সোজা মহারাজ। গোপাল, শোনো, তুমি আমার খুব প্রিয় বলে তুমি আমাকে এইভাবে কথা বলতে পারো না। তোমার এই অপরাধের জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারতাম, কারাগারে নিক্ষেপ করতে পারতাম, কিন্তু সেটা করছি না। শুধু তোমাকে আমি আমার রাজসভা থেকে বরখাস্ত করলাম। কাল থেকে এই রাজসভায় তোমার মুখ যেন আমায় আর দেখতে না হয়। আরে বাবা, এই খবরটা তো এক্ষুনি মন্ত্রী মশাইকে দিতে হয়। ওই কথা শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। কি মন্ত্রী মশাই, গেল আপনার বুকের ব্যথা? রাজবৈদ্য, একটা চিমটি কার্টুন তো দেখি। কেন? আরে, আমি দিয়ে আছি না ঘুমিয়ে স্বপ্ন দেখছি, সেটা জানতে হবে তো, তাই বলছি। এত ভালো খবর তো আসে না। না না মন্ত্রী মশাই, আপনি স্বপ্ন দেখছেন না, সুন্দর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছেন। কি নিয়ে লাগলো সেটা তো জানা গেল না। না, এ তো জানা যায়নি, কাল রাজসভায় জেনে নেবেন মন্ত্রী মশাই। মন্ত্রীমশাই, এত সুসংবাদ পেলেন, এবার তো গিন্নিমার হাতের রান্না খাওয়াতে হবে। খোঁজ কবে খাওয়াবেন? আসছে রবিবার মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ রইল। কেমন, ঠিক আছে? ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। কি গো, রাজসভা থেকে এসে সেই যে ঘুম মেরে বসে রইলে, আর তো উঠলে না গো? ওঠো না, হাত মুখ ধোও। শোনো গিন্নি, কয়েকদিন আমরা দূরে কোনো নির্জন গ্রামে চলে যাব।
জামা কাপড় গুছিয়ে নাও। ওই পূব গাঁয়ে যাব, ওখানে আমাকে কেউ দেখেনি, আমার নাম শুনেছে। ওখানে আমরা এখন থেকে থাকবো। এখানে থাকবো না? না, সে কি? মহারাজ আমাকে বরখাস্ত করেছেন। ও মা গো, কি হবে গো? কি খাবো গো? কয়েকদিন নয় প্রকৃতির হাওয়া খেয়ে কাটাবো। নাকি কান্না থামাও তো। কাজ চলে গেলে খাবো কি? কেন, আমাদের পৈতৃক পেশায় চলে যাব? কাজ জানি, না খাইয়ে রাখবো না। হ্যাঁ, কি হয়েছে জানতে পারি? নিশ্চয়ই পারো, তবে এখন নয়, পরে। এখন শুধু বোঁচকা বুচকি নিয়ে দুগ্গা বলে সকাল হতেই বেরিয়ে পড়বো। কোথায় যাবো? এই কৃষ্ণনগর থেকে দূরে, যেখানে আমাকে কেউ চেনে না, ওখানে কিছুদিন থাকবো। কিছুদিন মানে? তারপর কোথায় যাবো? তার পরের কথা পরে ভাবা যাবে গিন্নি। নাও 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 গিন্নি, তাড়াতাড়ি বোঁচকা বুচকি গোছাও, তারপর একটু গড়িয়ে নাও। সকাল সকাল বেরোবো, বুঝলে? তোমার মনটা কি এখন একটু ভালো হয়েছে? আর মন, মনেরও সহ্যের একটা সীমা আছে। ভাঁড়েরও দুঃখ হয় গিন্নি, ভাঁড়েরও মন খারাপ হয়। উহ, কি ভালো লাগছে। এবার নাটক করে গোপালের অনুপস্থিতির কারণটা জানতে হবে। মহারাজ, সভা শুরু হয়ে গেল, গোপাল এখনো এলো না। ও আর আসবে না, ওকে আমি বরখাস্ত করেছি। সে কি মহারাজ? কেন? আপনার এত কাছের মানুষ, আপনি এত ভালোবাসতেন। আরে রাজসভার কাজটা শুরু করো। আমাদের কি যেন বিষয় নিয়ে কথা হচ্ছিল কাল? ওই মাঠের ধারে অবাঞ্ছিত আস্তানা নিয়ে মহারাজ। ওই অবাঞ্ছিত আস্তানাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। এ সম্পর্কে আমি পরে সিদ্ধান্ত নেব। এ নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনাই হবে না। আব্বা, বেশ ভালো একটা সময় ছিল। পথের কাঁটার গোপালটাও নেই। এই সময় যদি পরিষ্কার করার বরাতটা পেয়ে যেতাম, তাহলে বছরের শেষে কিছু উপরি হাতে আসতো। আচ্ছা, যদি আর কিছু আলোচনা না থাকে তবে আজকের মতো সভা মুলতুবি। আমি এখন বিশ্রাম নেব। হ্যাঁ, মহারাজের হলো কি? ব্যাপারটা সুবিধের দেখছি না। তবে কি মহারাজ গোপালের জন্য চিন্তা করছে? আমার আজ মন ভালো নেই, আর মন ভালো না থাকলে কোনো কাজেই যে মন লাগে না। কিছুদিন আমি আর রাজসভায় আসবো না, আর খুব প্রয়োজন না হলে আমাকে আর ডাকবেও না। তাহলে আপনার অবর্তমানে আমি রাজসভার কাজ করি, মানে আমি তো আপনার মন্ত্রী, আর মন্ত্রী মানে মহারাজের ডান হাত। তুমি থামো তো। আমার অবর্তমান মানে আবার কি? আমি প্রাসাদে থাকবো, খুব প্রয়োজনেই আমাকে একমাত্র ডাকবে, বুঝেছো? বুঝেছি মহারাজ। মহারাজের মন আর মর্জি বোঝা ভার। ব্যাপারটা কি বলুন তো মন্ত্রী মশাই? মহারাজের ভাবগতিক ঠিক সুবিধের লাগছে না। মনে হয় কোনো কারণে খুব বিচলিত। বিচলিত হওয়ার কারণ কি গোপাল? ঘুরে ফিরে সেই গোপাল চলে গিয়েও ছায়া রেখে যায়, কিছুতেই যায় না। মন্ত্রীমশাই বলি কি, একদম চিন্তা করবেন না। প্রথম মহারাজের একটু ওই রকম দুঃখ দুঃখ ভাব থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। এটা আমার গণনা বলছে। তোমার গণনা? আর কি কি বলছে রাজ্যোতিষী? আমার ব্যাপারে তুমি কিছু আগাম জানাতে পারো? আপনার এখন খুব ভালো সময়, যেখানে হাত দেবেন সেখানেই সোনা ফলবে। কিন্তু সোনা তো ফললো না, মহারাজ তো ধমক দিলেন। আরে আমি তো এই মাত্র গণনা করলাম, ঠিক এই মুহূর্ত থেকে আপনার শুভক্ষণ শুরু হবে। কাল থেকে দেখবেন আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে যায়, দেখবেন। বলছো? বুকটা খুব হালকা লাগছে। তাহলে কাল থেকে আমার ভাগ্যের তবলা ঠিকঠাক বাজবে বলছো? একদম তালে বাজবে। তেরে কেটে কেটে তা খাস্তা খাস্তা দ্রিমি 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 দ্রিম, আসছেই শুভ দিন। শান্তি। মহারাজ, বলো বলো মহারানী। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? তা এত সংশয় নিয়ে প্রশ্ন করছো কেন? যা জিজ্ঞেস করবে নির্ভয় জিজ্ঞেস করো। গোপালকে কি আপনি আপনার সভা থেকে বহিষ্কার করেছেন? হ্যাঁ,
করেছি। কিন্তু কেন মহারাজ? গোপালের অপরাধ? গোপাল আমার সাথে তর্ক করেছে। ঘটনাটা কি আমাকে বলা যাবে মহারাজ? মহারানী, সেদিন রাজসভায় মন্ত্রী একটা প্রস্তাব এনেছে, গোপাল সেদিন ছিল না। মহারাজ, আমাদের রাজ্যের মধ্যে মাঠের ধারে যে অবাঞ্ছিত আস্তানাগুলো বংশ পরম্পরায় রয়েছে সেগুলোকে ভেঙে ওখানে বেশ সাজানো গোছানো বাজার করলে ভালো হয়। তাতে আমাদের রাজস্ব বাড়বে, রাজকোষে অর্থ আসবে। খুব ভালো প্রস্তাব মহারাজ। তাতে আমাদের রাজ্যের সৌন্দর্য বাড়বে। মন্ত্রী মশাইয়ের প্রস্তাবকে আমি পূর্ণ সমর্থন দিলাম। বিজ্ঞানী, তুমি চুপ কেন? তোমার কি প্রস্তাবটা ভালো লাগেনি? না মহারাজ, প্রস্তাবটা ভালো, তাতে সন্দেহ নেই, কিন্তু একটা কথা আছে মহারাজ। এর মধ্যে তুমি আবার গোপালের মতো কিন্তু খুঁজে পেলে? না 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 না, তুমি বলো বিজ্ঞানী। আর তোমার যেন কোথাও খটকা লাগছে বলে মনে হচ্ছে। মানে যারা ওখানে এতদিন ধরে আছে তারা যাবে কোথায়? মানে তাদের তো পুনর্বাসন দিতে হবে মহারাজ। কেন? ওরা তো নিয়ম বহির্ভূতভাবে আছে। যারা বেআইনিভাবে ঘর করে থাকবে তাদের পুনর্বাসন দেবার কোনো মানে নেই। মন্ত্রীর কথাটা আমার মনে ধরলো, আর আমি মনে মনে ঠিক করে নিলাম যে অস্থায়ী ঘরগুলো ভাঙব। রাতে যখন আমি বিশ্রাম করছি ঠিক তখন গোপাল এলো। মহারাজ, এ কি গোপাল, কি ব্যাপার? তুমি এত রাতে এলে? কোনো বিপদ ঘটেছে নাকি? তা তো একটু ঘটেছে, আর ঘটেছে বলেই তো রাতে আপনার সঙ্গে দেখা করতে এলাম। বলো বলো বলো, কি প্রয়োজন? মহারাজ, শুনলাম নাকি মন্ত্রী মশাই ওই মাঠের ধারে যেখানে কিছু গরিব মানুষ বহু বছর ধরে আছে ওদের ওখান থেকে সরিয়ে দিতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। ওইখানে আমরা বাজার করব ঠিক করেছি। নামি দামি বণিকরা তাদের পসরা সাজিয়ে বসবে। কি ভালো প্রস্তাব না? কি বলো? তা ভালো, কিন্তু ওখানকার আদিবাসিন্দারা থাকবে কোথায় মহারাজ? তা ওরা যখন এখানে ঘর বেঁধেছিল তখন কি আমাকে জিজ্ঞেস করেছিল? ওরা তো আমার আপনার জন্মের আগে থেকে ওখানে বংশ পরম্পরায় আছে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, একটা কথা বলো দেখি, তুমি তো আজকে সভায় আসো, তা খবরটা পেলে কি করে? সকালবেলা আমি আমার ঘরের চালে উঠে খড় দিয়ে চাল ছাইছি, ঠিক তখন পুঁটির বাবা আসে, হাপুস নয়নে কাঁদছে। নিচে একটু খেয়াল রেখো, হ্যাঁ? দরজা খোলা কিন্তু। কি বা আছে গিন্নি নেবার মতো? বলি রান্না করে রেখেছি, মাছ ভাজা আছে, আর বাইরে মেনিটাও আছে। আর কিছু বললাম না কিন্তু, বাকিটা বুঝে নিও। আমি চললাম, হ্যাঁ। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও। আহা মনরা কাটে না, বুকের যাতনা বুঝে না। আহা মনরা কাটে না, বুকের যাতনা বুঝে না। আহা মন। গোপাল দাদা, সর্বনাশ হয়ে গেল, আমার সব চলে গেল। মাথা গোজার স্থানটুকু আর থাকবে না। আরে না কেঁদে আমাকে একটু বুঝিয়ে বলো দেখি। মন্ত্রীমশাই নজর পড়েছে আমাদের 7 ঘরের ওপর। আমরা 7 পুরুষ ধরে আছি। মহারাজকে কর দিই, তবু কেন আমাদের ওখান থেকে হাঁটিয়ে দেবে? আরে তুই অর্ধেক বলে আবার কেঁদে ওঠে। আহা, পুরো কথাটা বলো না, না হলে আমি বুঝবো কি করে? গোপাল দাদা, আজ বটা ঘটা এসেছিল রাজমিস্ত্রি নিয়ে। সর্দার রাজমিস্ত্রি এসে মাপজোপ করতে লাগলো। বটা ঘটা বলে আমাদের ঘর মাসখানেকের মধ্যেই ভাঙা হবে। আমরা কোথায় যাবো গোপাল দাদা, বলো? আমরা কোথায় যাবো বলো গোপাল দাদা? আরে কেঁদো না, আমাকে মহারাজের সাথে কথা বলতে দাও। সন্ধেবেলায় যখন কেউ থাকবে না আমি মহারাজের সাথে কথা বলবো। আমি ভালো করে বিষয়টা বুঝে নিই আগে। কেঁদো না। আরে আমি থাকতে তোমাদের কোনো বিপদ হতে দেব না। ওরা কি করবে মহারাজ? ওদের আমি কথা দিয়েছি। কথা দেবার মালিক কি তুমি? না মহারাজ, কথা দেবার মালিক আপনি। আমি শুধু আমার কথাটা আপনার কাছে নিবেদন করলাম। ওদের মাথার উপর ছাদটা বানিয়ে দিন মহারাজ। যারা অবাঞ্ছিত তাদের দায়িত্ব আমার নয়, ওদের মাথা গোজার দায়িত্ব ওদেরকেই নিতে হবে। মহারাজ, আপনি রাজা। গোপাল, তোমার মুখ যেন আমি আর না দেখতে হয়। ঠিক আছে মহারাজ, কাল থেকে আপনার রাজসভায় আসবো না, আপনাকে আমার মুখও দেখাবো না। কিন্তু আমার বিশ্বাস আপনি পরে এই ব্যাপারটা নিয়ে মনে কষ্ট পাবেন মহারাজ। চললাম। আমি সত্যিই খুব ধর্ম সংকটে পড়েছি গোপালকে ওইভাবে বরখাস্ত করে। গোপালের কথাটাও তো আবার ফেলে দেবার নয়। আবার মন্ত্রী যে কথাটা বলেছে সেটাও যে খারাপ বলেছে সেটা বলবো না। কৃষ্ণনগরের সৌন্দর্যের জন্য ওখানটা তো সুসজ্জিত বাজার করাটাও খুব জরুরি। আপনার মন কি বলছে মহারাজ? গোপালকে পুনরায় সভায় আনতে, এবং আমি চাই একটা সুন্দর পরিসমাপ্তি। তাহলে লোক পাঠিয়ে গোপালকে বলুন কাল থেকে রাজসভায় আসতে। পেয়াদা পাঠিয়েছিলাম, তারা এসে খবর দিয়েছে যে ঘরে তালা দেওয়া, গোপালকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। যে ধরা দিতে চায় না
তাকে ধরবো কি করে বলো তো? তবে আমার বিশ্বাস গোপাল এমন কোনো এক জায়গায় গেছে যেখানে গোপালকে কেউ চেনে না। সম্পূর্ণ অজানা অচেনা জায়গায় গোপাল নিজেকে আত্মগোপন করে রেখেছে। মহারাজ, একটা উপায় আছে। গোপালকে বুদ্ধি দিয়ে ফিরিয়ে আনতে হবে। এমন কিছু করতে হবে যার সমাধান গোপাল ছাড়া আর কেউ করতে পারবে না। আচ্ছা, এমন কোনো উপায় কি আছে মহারানী, যাতে করে গোপালকে আবার ফিরে পেতে পারি? আছে মহারাজ, আছে। হ্যাঁ, বাহ বাহ রানী বাহ, দারুণ দারুণ। আমি কাল সকালে ঢেঁড়া পিটিয়ে রাজ্যের প্রতিটি কোণে এই কথা জানাবো। শোনো শোনো শোনো, মহারাজের বড় দিঘির বিবাহ আগামী পূর্ণিমায় অনুষ্ঠিত হবে। সকল গ্রামবাসীকে অনুরোধ জানানো যাচ্ছে যে তারা যেন তাদের বাড়ির কুয়োকে মাথায় করে রাজার দিঘির বিবাহে উপস্থিত হয়। অন্যথায় 5টি করে মোহর মহারাজের কোষাগারে জমা দিতে হবে। শোনো শোনো শোনো। কি রে বাবা, এ আবার কেমন তোর কথা? মহারাজের কি মাথাটাতে খারাপ হয়েছে নাকি? আমার তো ওই 3 কোটি বয়স হলো। এই রকম অদ্ভুত বিয়ে তো আমি ওই কোশমিন কালেও শুনিনি। দেখা তো দূরস্ত, দেখি আবার বিয়ে। খুড়ো, এই শুধু দিঘির বিয়েই শুনলে? কুয়ো ঘাড়ে করে নিয়ে যেতে হবে সেটা শুনলে না? হায় হায় গো, কি বিপদ এলো গো! কলিকাল কলিকাল ঘোর কলিকাল! শুনেছি মহারাজের সবাইকে গোপাল বলে খুব চালাক লোক আছে, তো সে থাকতেও মহারাজের এই অবস্থা। কি জানি, শুনেছি তো চালাক, আসলে সে হয়তো একটা হদ্দ বোকা। তোরাটাকে মুখ ঝমটা দিয়ে আসবো, হ্যাঁ? তোমাকে বলে কিনা হদ্দু বোকা? দেখাচ্ছি দেখাচ্ছি মজা। না গিন্নি, একদম না। তাহলে সব গোলে হরিবোল হয়ে যাবে। শুনতে দাও, আসলে সবটাই আমাকে খোঁজার জন্য, বুঝেছো? মানে পরে বলবো, এখন শুনে যাও, মুখে কিছু প্রকাশ করো না। তবে শুনে রাখো, এই বুদ্ধিটা মহারাজের মাথা থেকে আসেনি। তাহলে বুদ্ধিটা মহারাজের মাথায় দিল কে? খুড়ো, আমাদের গ্রাম প্রধানকে জানাতে হবে। এ কি অদ্ভুত বিপদ এলো বলো তো? কুয়ো কাঁধে করে কি করে নিয়ে যাব? কলিকাল কলিকাল ঘোর কলিকাল! কারো নিস্তার নেই, কারো নিস্তার নেই। আমাকে আপনাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে যেতে পারবেন? তাহলে আপনাদের বাঁচার রাস্তাটা আমি বলতে পারবো। আপনি কে মশাই? হ্যাঁ, আপনি কে? কোত্থেকে আসছেন? আমি আসছি অজানা দেশ থেকে। কোথা থেকে? আমরা আসছি সেই অজানি দেশ থেকে। আমার নাম না জানি কি, আর ইনি হলেন আমার তিনি, নাম হ্যাঁ জানি। আমার কাছে আছে আপনাদের বাঁচার রাস্তা। বাবা, ও জানি দেশ থেকে না জানি আর হ্যাঁ জানি, এরকম বিচিত্র নাম এই প্রথম শুনলাম বাবা। অনেক কিছুই তো প্রথম শুনলাম। মাথায় করে কুয়ো নিয়ে যাওয়ার কথা আগে শুনেছিলেন? সত্যি শুনিনি। কি বলো খুড়ো? আহা, বললাম তো, আমার এত বয়সে ওই দিঘির বিয়ের কথাও শুনিনি, আর কুয়ো কাঁধে নেমন্তন্ন খাবার কথাও শুনিনি। আবার আপনি দিলেন আর এক ঝটকা, না জানি দেশ আর না জানি আপনার নাম, আর আপনার পরিবারের নাম হ্যাঁ জানি। ঘোর কলিকাল ঘোর কলিকাল! হ্যাঁ, আমাদের দেশের মানুষদের নামগুলো এইরকম। না জানি, হ্যাঁ জানি, সব জানি, কিছু জানি। ছাড়ুন সব কথা, এখন আমাকে আপনাদের গ্রাম প্রধানের কাছে নিয়ে চলুন, যদি বাঁচতে চান। হ্যাঁ, চলুন। মহারাজের ঢেঁড়া শুনে মাথাটা কেমন ঘুরতে শুরু করেছে। কুয়ো কাঁধে করে দিঘির বিয়ে খেতে যাবার মতো অসম্ভব কথা মহারাজের মাথায় এলো কি করে? আপনার সাথে এই ব্যাপারে কথা আছে গ্রাম প্রধান। আপনি কে? আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। আমি অনেক দূর থেকে আসছি, সেই 3 নয়ের মাঠ পেরিয়ে 3-10 রাজ্যের অজানি দেশ থেকে। আমার নাম না জানি কি, আর ইনি হলেন আমার পরিবার, নাম হ্যাঁ জানি। আমি এসেছি আপনাদের এই ভয়ঙ্কর সমস্যা থেকে উদ্ধার করতে। মানে মহারাজের দিঘির বিয়ে? হ্যাঁ গ্রাম প্রধান, আপনি যাবেন মহারাজের কাছে গ্রামের কিছু মানুষকে নিয়ে, বলবেন
মহারাজ মহারাজ আমরা আসছি পূব গাঁ থেকে আপনার নিমন্ত্রণ আমরা স্বীকার করলাম মহারাজ। কিন্তু শর্ত জানো তো? জানি মহারাজ জানি, আমাদেরও একটা শর্ত আছে মহারাজ। আচ্ছা বেয়াদব তো তোমরা, মহারাজকে শর্ত দাও। মন্ত্রী, ও তুমি বুঝবে না। নাও নাও নাও, শিগগির তোমাদের শর্ত বলো। শিগগির বলো, আমি তোমাদের শর্ত শুনতে চাই। মহারাজ, আমাদের শর্ত হলো, আমাদের কুয়োগুলো খুব ধরেছে যে যার বিয়ে সেই আপনার দিঘি যেন তাদের এসে নিমন্ত্রণটা করে যায়। ওই ঢেঁড়াওয়ালার নিমন্ত্রণ সে নেবে না, দিঘিকে আসতে হবে আমাদের পূব গাঁয়ে। তাই এই শর্তটা কে শিখিয়েছে? গ্রাম প্রধান? এটা তো তোমার বুদ্ধি নয় বাবা, কে শিখিয়েছে? কে আর শেখাবে? আমার শত্রু ছাড়া ভালো লাগে না। রাজ্যতীষীর গণনা কিছুতেই মেলে না। মহারাজ, সে বড় অদ্ভুত মানুষ, অজানি দেশ থেকে এসেছেন, নাম না জানি কি, ওনার পরিবারের নাম হ্যাঁ জানি। গোপাল, গোপাল, আমার গোপাল। অবশেষে ধরা দিলে তুমি। ও প্রধান, তোমাদের কাছে যে মানুষটা গেছে না, ওই না জানি না কি নাম বললে না, ও আসলে আমার সবার সবচেয়ে বুদ্ধিমান মানুষ, গোপাল, গোপাল ভাঁড়। প্রধান, প্রধান, তুমি লোক পাঠাও, গোপালকে সসম্মানে নিয়ে আসো। আর তোমাদের পূব গায়ের প্রতিটি লোকের কাল এই প্রাসাদে নিমন্ত্রণ। মন্ত্রী, আয়োজনের দায়িত্ব কিন্তু তোমার। দেখো, নিমন্ত্রিতরা যেন অসম্মানিত না হয়। কাটা ঘায়ে নুনের ছিটে, আয়োজনের ত্রুটি হবে না মহারাজ। এসো এসো গোপাল, এসো। তোমাকে হারানোর ব্যথা যে কি সেটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। প্রণাম নয়, বুকে এসো গোপাল, বুকে। রানী, তোমার বুদ্ধিতে কিন্তু আমি গোপালকে আবার ফিরে পেলাম। গোপাল আবার প্রমাণ হলো জল ছাড়া মাছ, আর গোপাল ছাড়া মহারাজ হয় না, হতেও পারে না। রানীমা, এবার যে আপনি সবাইকে ছাপিয়ে গেছেন, আপনাকে প্রণাম। রানীমার বুদ্ধিতেই আমার সিদ্ধি লাভ। আমি ঘোষণা করলাম, আমাদের নতুন বাজারও হবে, আর তার সাথে ওদের মাথার উপর পাকা ছাদও হবে। বুদ্ধি বটে গোপালের, সব কিছু ঠিক আদায় করেই ছাড়লো। চল একটু এগিয়ে দেখি। না, ভেতরে যদি সাপ খোপ থাকে আমরা গোপাল দাদুকে আগে জানাই। পুটি ঠিক বলেছে। তাহলে তাই হোক, চল সবাই মিলে গোপাল দাদুর বাড়ি। আমার গণনা নির্ভুল মহারাজ। তবে তো খুব চিন্তার বিষয়। রাজ্যতীষী, এর কি কোনো প্রতিকার নেই? যা ঘটার তা ঘটবেই, একে খণ্ডাতে পারা যাবে না। তাহলে আগাম জেনে আমাদের লাভ কি? লাভ তো আছে মন্ত্রী মশাই, জানা থাকলে বিপদের সাথে লড়াই করতে সুবিধে হয়। ঠিক 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 ঠিক, এই ভয়ঙ্কর ঝড়ে আমাদের প্রজাদের তো রক্ষা করতেই হবে। তাহলে আমার এই প্রাসাদের মধ্যে আমার সমস্ত প্রজাদের থাকার ব্যবস্থা করতে হবে। কি করে সম্ভব? আপনার প্রাসাদের সব প্রজাদের পুনর্বাসন হবে না। কিন্তু আমার রাজ্যের একটা প্রজাও যেন বিপদে না পড়ে। ভাবো ভাবো, সবাই ভাবো। আজ থেকে তোমাদের মানে আমার সব রাজকর্মচারীদের 24 ঘন্টা সজাগ থাকতে হবে। গোপাল, রাজ্যতীষী আমাদের আগাম জানিয়ে খুব উপকার করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগটা তাহলে আমাদের নিতেই হবে। দাদু, ও
গোপাল দাদু, আমরা খেলতে গিয়ে না একটা জিনিস দেখতে পেয়েছি। একটা সুড়ঙ্গ। বলিস কি রে, এ তো দারুণ ব্যাপার। চল তো, আমাকে নিয়ে চল তো। ও মা, এই তো এলে। আবার কোথায় যাচ্ছ? তুই বলি পায়ের নিচে তোমার কি সর্ষে আছে নাকি? খুব বড় বিপদ আসছে গিন্নি, সামলাতে হবে, নইলে সবার বিপদ। বিপদ? হ্যাঁ গিন্নি, আমি এসে সব বলছি, চল। এই দেখো দাদু, ওই সুড়ঙ্গ। এবার চল তো, ভেতরে গিয়ে দেখি। কি করে যাবে গোপাল দাদু? ভেতরটা তো অন্ধকার। তা অবশ্য ঠিকই বলেছিস। চল, এখন আমরা বাড়ি যাই, মশাল নিয়ে আসি। সেই ভালো। মহারাজ, 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 উপায় এসে গেছে আমাদের হাতে। উপায়? কি উপায় গোপাল? সমস্ত প্রজাদের সুরক্ষিত রাখা। মানে? ওই রাজ্যের শেষ প্রান্তে যে মাঠটা আছে না, তার নিচে একটা সুড়ঙ্গ, বিশাল। মহারাজ, গোপাল মনে হয় বিপদের গুরুত্বটা ঠিক বুঝতে পারেন। মহারাজ, গোপাল ঠিকই বলেছে, আমাদের একবার ওখানে গিয়ে দেখে আসা উচিত। একবার যাওয়া উচিত। সবাই যখন চাইছে তখন যাওয়া যাক। চলো চল সবাই। বাবা, এ তো বিশাল সুড়ঙ্গ। যতদূর যাচ্ছে মশালের আলো, সুড়ঙ্গটা দেখে লাগছে বড়ই ভালো। মহারাজ, আমার মনে হচ্ছে এখানে আমাদের প্রজারা সুরক্ষিত থাকবে। আমারও তাই মনে হয় মহারাজ। মন্ত্রী, ও মন্ত্রী, তোমার কি মনে হয়? সবাই যখন চাইছে তখন। সেনাপতি, লোক লাগাও, পরিষ্কার করে বাসযোগ্য করতে হবে তো। আমাদের হাতে তো আর নষ্ট করার মতো সময় নেই। ঠিক আছে মহারাজ, হয়ে যাবে। গোপাল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, আমার তো কোনো ভাষাই নেই। প্রশংসা আমার প্রাপ্য নয় মহারাজ, আমার বানর সেনা, ওরাই আমাকে এই সুড়ঙ্গের খবর দিয়েছে। মন্ত্রী, তুমি পুরো ব্যাপারটা দেখবে, যাতে আজকের মধ্যেই সুড়ঙ্গটা পরিষ্কার হয়ে যায়। আর আমি কাল থেকেই প্রজাদের এখানে সরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। দেখছি না, করতেই হবে। আরে সময় নেই একদম। দরকারি জিনিস গুছিয়ে নাও, কাল আমাদের সুড়ঙ্গতে আশ্রয় নিতে হবে। এ কি সর্বনাশ হলো গো! এখানে আমাদের কিছু করার নেই গিন্নি, প্রকৃতির মার। প্রকৃতির কাছে মানুষ বড় অসহায়। ভাগ্যিস রাজ জ্যোতিষীর গণনায় আমরা আগাম জানতে পারলাম। একটাই ভগবানের কাছে আর্জি, ক্ষতি যেন খুব বেশি না হয়। কি ভাবছেন মহারাজ? আর ভাবনা কি আর একটা রানী? ভাবনা সঠিক। এই মুহূর্তে আমার রাজ্য এক ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। আমাদের রাজ জ্যোতিষী গণনা করে জানিয়েছে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই কৃষ্ণনগরে আছড়ে পড়বে। আর আমার রাজ জ্যোতিষীর গণনা তো মিথ্যে হবার নয়। আমি রাজা, কৃষ্ণনগরের রাজা, আর আমার দায়িত্ব যেন আমার সব প্রজা সুরক্ষিত থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, সব ঠিক হয়ে যাবে দেখবেন। সব যেন ঠিকঠাক হয়ে যায়। কি যে হবে পণ্ডিত বউ, খুব চিন্তায় আছি গো। আমাদের ওই চিন্তাটুকুই তো আছে, আশা করি খুব ক্ষতি হবে না।
জানি না ক্ষতির পরিমাণ কত হবে, তবে আগাম জানার ফলে সমস্ত প্রজাদেরকে সুরক্ষা তো অন্তত দিতে পেরেছি। এবার ঝড় থামলেই তো আসল কাজ। হ্যাঁ, ওইটার জন্যই তো বসে আছি। প্রাকৃতিক বিপর্যয়ের পরই তো আসল কাজ, কিছু কামাতে হবে। রাজ্যতীশী, এই তাণ্ডব কখন থামবে গো? মহারাজ, গণনায় দেখতে পাচ্ছি কাল সকালে ঝড় থেমে যাবে। দেখো, তোমার এই গণনাটাও যেন মেলে। মিলবে মহারাজ, মিলবে। কাল সকালে সূর্য উঠবে। এবার কি করব? আমার তো সব গেল। ও হায় হায় হায়, সব রাজ্যে যেখানেই গেলাম সেখানেই এক দৃশ্য, পুরো রাজ্য বিধ্বস্ত। মন্ত্রী, বলুন মহারাজ। আমার আদেশ, এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যাদের ঘর ভেঙে গেছে তাদের ঘর আগের মতো বানিয়ে দিতে হবে, আর তুমি এই দায়িত্বটা নাও। নিশ্চয় মহারাজ, এ আমার কাছে আশীর্বাদ। আমি আজ থেকেই কাজ শুরু করব। এই কেলে করেছে মন্ত্রীমশাই, এবার সুখে চুরি করতে পারবে। রাজ্যের প্রজাদের ঘর হোক বা না হোক, মন্ত্রীমশাইয়ের পকেট ঠিক ভরবে। মহারাজ, একটু আলোচনা করে দায়িত্ব ভাগ করলে হতো না? হ্যাঁ, আলোচনা করে? কেন কেন বলো তো? এই গোপালকে থামাতে হবে মহারাজ। এখন আলোচনার কোনো সময় নেই। এখন যুদ্ধকালীন তৎপরতাতে কাজ করতে হবে। মন্ত্রীর মাথাতে যে কতখানি চাপ তা একটা ভাঁড় কি করে বুঝবে? ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি রাজাজ্ঞা পালন করুন, আমি আমার মনের আজ্ঞা পালন করতে যাই। গোপাল, এখন ঝগড়া বিবাদ করার সময় নয়। আমাদের রাজ্য সংকটে, এখন আমাদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। মহারাজ, আমি কাজই করতে যাচ্ছি, আমার কাজ একটু আলাদা। কিন্তু গোপাল রেগে গেল কেন? আমাদের সব চলে গেল। কেদো না গিন্নি, কেদো না। মহারাজ ঘর গড়ে দেবার জন্য মন্ত্রীমশাইকে দায়িত্ব দিয়েছেন। মন্ত্রীমশাইকে? মহারাজ আর কাউকে পেলেন না না গো? যার নয় হয় না তার 90তেও হবে না, কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। মন্ত্রীমশাইকে চুরি করার জন্য খোলা মাঠ আমি কিছুতেই দেব না গিন্নি। আমাদের ঘরের চাল উড়ে গেছে। কাঁদিস না বাবারা, কাঁদিস না, আবার সব ঠিক হয়ে যাবে। এখন কিছুদিন ওই সুড়ঙ্গে আমাদের থাকতে হবে, বুঝলি? আর একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? শোন, তোদের কাজ হলো মন্ত্রীমশাই আর বটা ঘটার উপর নজর রাখা। ওরা কোথায় যায়, কি করে, সব খবর আমার চাই। ঠিক আছে দাদু, তোমাকে সব খবর দেব। আমরা আজ থেকেই নজর রাখবো। ওহ, কতদিন পর একটু বাড়তি লক্ষ্মী লাভ হবে। গোপালটা প্রায় ঘেঁটে দিচ্ছিল। ওর মুরব্বিয়ানাটা বন্ধ করতে পেরে কি ভালো লাগছে। যাই বটা ঘটার কাছে। এই গুলটে ন্যাপলা, ওই দেখ মন্ত্রী মশাই। খুব ফুটতে দেখছি। চল, পিছু পিছু চল, দেখি কোথায় যায়। বটা ঘটা, বটা ঘটা, বাড়ি আছিস? হ্যাঁ, আছি। অনেক কথা আছে, আসছি। আমাদের খুব সতর্কভাবে কাজ করতে হবে। গোপালের ওই বিচ্ছু বাচ্চাগুলো যেন কোনোভাবে আমাদের পরিকল্পনা জানতে না পারে। বটা ঘটা, জানলাটা বন্ধ কর। ওই বিচ্ছুগুলো যেন লুকিয়ে আমাদের কথা শুনতে না পারে। শোন, যাদের বাড়ি ঝড়ে ভেঙেছে তাদের বাড়ি মহারাজ গড়ে দেবেন। আমাকে দায়িত্ব দিয়েছে। আমার কাছে রাজকোষের অর্থ, এই অর্থের অর্ধেক
আমাদের পকেটে, আর অর্ধেকে বাড়ি তৈরি হবে। মানেটা কি হলো? কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। এই সর্বনাশটা আছে বলেই এই আমি একটু করে কমে খাচ্ছি, আর তার সাথে ওদেরকেও খাওয়াচ্ছি। শুনলি তো, চল। গোপাল দাদু সব শুনলে তো? মহারাজকে আজকেই সব জানিয়ে দিও। না না, আজই সব কথা বলতে পারবো না, মহারাজ প্রমাণ চাইবেন। আগে প্রমাণ হাতে পাই তারপর। খুব ভালো কাজ করেছিস বাবারা, তোরাও একটু সাবধানে থাকিস। আমি এখন রাজসভায় যাচ্ছি। দুর্যোগ তাহলে গেল। এবার তাড়াতাড়ি সব আগের মতো করে ফেলতে হবে। কি গোপাল, কাজ কেমন হচ্ছে গো? মন্ত্রী মশাই যখন দায়িত্ব নিয়েছেন তখন ঠিকই হবে। বলছো তাহলে মন্ত্রী ভালোভাবেই কাজ করছে? ঘটা ঘটা খুব যত্ন করে কাজ করছে, আর আমি সারাক্ষণ নজরদারি করছি। এই কাজটা মন্ত্রী ভালো করে করছে, আর আমি খুব খুশি। কাজ শেষ হয়ে গেলে আমি মন্ত্রী বটা আর ঘটাকে পুরস্কার দেব। মহারাজ, আপনাকে সরল সাদা পেয়ে মন্ত্রী রাজকোষ চুরি করে ফাঁক করে দিচ্ছে। আমি আগে প্রমাণটা জোগাড় করি, তারপর। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার আমার সর্বনাশ হয়ে গেছে গোপাল দাদা। কেন, আবার কি সর্বনাশ হলো? ঘরের দেওয়ালটা হঠাৎ ভেঙে পড়লো। মানে এই তো সেদিন তোমাদের বাড়িঘর মহারাজ বানিয়ে দিলেন। গোপাল দাদা, গোপাল দাদা, আমার ঘরের চালটাও ভেঙে পড়েছে। সে কি, তোমারও? কি দরকার ছিল এভাবে কম দামে জিনিস দিয়ে ঘর বানানোর? না না, এই দোষটা মহারাজের নয়, এই দোষ আমাদের মন্ত্রী মশাইয়ের। আমি একটা প্রমাণ চাইছিলাম। চলো মহারাজের কাছে চলো। চলো গোপাল দাদা। কি গো, আজ রাজসভায় যাবে না? না গো গিন্নি, মহারাজ আমাকে ছুটি দিয়েছেন। এত খাটাখাটুনি গেল, তাই মহারাজ খুশি হয়ে ছুটি দিয়েছেন। তাহলে চলো না, আজ মায়ের কাছে যাই। মা খুব খুশি হবে, আর আমি তোমার দেওয়া 7 নলি হাতটা দেখাবো। চলো তাহলে দুদিন কাটিয়ে আসি। তাহলে গুছিয়ে নি। হ্যাঁ, কি বলছো তোমরা? এও কি সম্ভব? আমি কোথায় ভালো কাজ করার জন্য মন্ত্রীকে 2 দিন ছুটি দিলাম? হ্যাঁ মহারাজ, এর এক বর্ণ মিথ্যে নয়। মহারাজ, দিশি কুকুরের লেজ কখনো সোজা দেখেছেন? যতই টানুন না কেন, ছেড়ে দিলে সেই খণ্ডতপ। না, আজই ওর শেষ দিন। ওকে আগে আমি ডাকি, তারপর ওর বিচার শুরু করব। মহারাজ, একদম না। মন্ত্রী মশাই যেন ঘুণাক্ষরেও টের না পান যে আমরা সব জেনে গেছি। মন্ত্রী মশাই ছুটি কাটা, তারপর মন্ত্রীর ঘর কিভাবে ভাঙতে হয় সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। ঘুঘু দেখেছেন, এবার ফাঁদটা দেখুন। বাবা, লোভী মন্ত্রী, টোপটা তো গিলবেই। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন। 2 পা হেঁটে দেওয়াল ধারে, কোদাল দিয়ে খুঁড়ে খাড়ে, দেওয়ালটাকে ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। এবার কিছু বুঝলে গিন্নি? কি যে রহস্য করছ, কিছুই বুঝতে পারছি না। এবার এই নকশাটাকে কায়দা করে মন্ত্রী মশাইয়ের ঘরের মধ্যে রেখে আসতে হবে। ব্যাস। যাই, ন্যাপলা গুলটের বাড়ি থেকে একটু ঘুরে আসি। মানুষটা কি পাগল হয়ে গেল নাকি? ও ঠাকুর, ও ঠাকুর, একটু দেখো মানুষটাকে। ঠাকুর, গুলটে, গুলটে। কি গোপাল দাদু, কি হয়েছে? শোন,
সাবধানে কাজটা করতে হবে। মন্ত্রী মশাই আর মন্ত্রীগিন্নি বাড়ি নেই, আমি খবর নিয়েছি, বুঝলি? তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কাজ না হয়ে যাবে। আমি জানি বাবা, তোরা তো আমার বানর সেনা। আমি এখন আসছি, কাল খবর নেব। আমি আজ এক্ষুনি গিয়ে কাজটা করে আসছি। এটা কি? পুরনো কাগজ, একটা নকশা আঁকা, কি একটা লেখা আছে। তোমার পিতার গুপ্তধন পড়ো তুমি দিয়ে মন, 2 পা হেঁটে দেওয়াল ধরে কোদাল দিয়ে খুঁড়ে খাঁড়ে দেওয়ালটা ভেঙে দিয়ে সোনার মোহর জানা নিয়ে। গিন্নি, গিন্নি, গুপ্তধন, গুপ্তধন, বিরাট খবর, আমার পিতার গুপ্তধন। কি হলো? কি হলো? চেঁচাচ্ছ কেন? কি হলো? এই দেখো। ও মা, শিক্ষি গো, কিন্তু কোন দেয়াল সেটা তো লেখা নেই গো। পূব দিকের থেকে এসেছে উড়ে, সুতরাং ওই পূব দিকের জানলা ধরে 2 পা হেঁটে খুঁড়বো। যাই, বটা ঘটার কাছে একটা কোদাল নিয়ে আসি। গুপ্তধনের কথা বললো না, তাহলে ভাগ দিতে হবে। তুমি খেপেছো? আমি কি অত বোকা নাকি? বলবো বাগান করবার জন্য মাটি কোপাবো। যাই, 1 2, বুঝলে গিন্নি? এইখানে কোপাতে হবে। একটু জোরে হেইও, দেওয়াল ভাঙো হেইও। ভাঙো 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 হেইও, দেয়াল ভাঙো হেইও। এবার পাবো, এবার পাবো গুপ্তধন। কোথায় গো গিন্নি? এখানে তো গুপ্তধন নেই। তাহলে তাহলে পাশের দেয়ালটা, ওটাও ভাঙো। ঠিক বলেছো। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। গোপাল বিশ্বে আমার মন্ত্রী একমাত্র লোক যে কিনা গুপ্তধনের জন্য নিজের ঘরের দেওয়াল ভাঙে। মন্ত্রী মশাই, গুপ্তধন তখনও ছিল না, এখনো নেই। শুধু ঘর ভাঙার কষ্টটা কেমন লাগে সেটা জানালাম। এই এই, তুমি কম দামের ভেজাল জিনিস দিয়ে গরিবের ঘর বানালে, হ্যাঁ? তোমার কাছে যা অর্থ আছে সেটা এক্ষুনি ফেরত দাও। আর তোমার 2 সাগরেদ বটা আর ঘটা আমার কাছে সব স্বীকার করে নিয়েছে আর সমস্ত অর্থ ফেরত দিয়েছে। তাই তোমাকেও ফেরত দিতে হবে। আর নিজের ঘরের দেওয়াল তোমাকে একাই তুলতে হবে। ও ভোলা ময়রা, ও পুটির বাবা, তোমাদের ঘর আবার করে দেওয়া হবে। এবার কিন্তু সব দায়িত্ব গোপালের। ধন্য ধন্য মহারাজ, ধন্য। কি সবাই আছে, কিন্তু কই
তাকে তো দেখছি না। তাকে আর দেখবেন কি করে মহারাজ? দেখুন, সে হয়তো এখনো তাকে সর্ষের তেল মেখে শ্বশুর বাড়ির আদর খাচ্ছে। না না, শ্বশুর বাড়ি যাবে বলে তো গোপাল ছুটি নিয়েছিল বটে, তবে সে ছুটি তো শেষ। আরে আজ তো তার রাজসভায় আসার কথা। আর গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করে না, তাই সোজা সেখান থেকে এখানেই চলে এলাম। এই তো বলতে না বলতেই গোপাল চলে এসেছে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন মহারাজ, এসে থেকেই গোপাল কেমন দেখিয়ে দেখিয়ে শুনিয়ে শুনিয়ে ঢেঁকুর তুলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করেছি। ইয়ে না মানে গোপালের মনে হয় খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে। কি করব মহারাজ, এমন সুস্বাদু খাবার যেন এখনো মুখে লেগে আছে। গোপাল মনে হচ্ছে একেবারে কবজি ডুবিয়ে খেয়েছে। তবে শাস্ত্রে লেখা আছে অতি ভোজন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বৃথাই বলা, গোপাল এসব কথা এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। না 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 না, তা কেন হবে? ওই তো গোপাল খুঁটিনাটি শুনছে আর মিটি মিটি হাসছে। ওই হাসিটাই হবে মহারাজ। তবে গোপাল যা কিপটে, তাতে নিজে সবার খাবে, তবে সবার জন্য নিজে কিছু খরচ করবে না। আমি মন্ত্রী মশাইয়ের সঙ্গে একমত। এই কথা স্বীকার করতেই হবে, গোপাল কিঞ্চিত নয় বরং বাড়াবাড়ি রকমের মিতব্যয়ী। এটা আমি কি শুনছি, তুই নাকি কিপটে? এই তো টেকো ব্যাটা এবার আচ্ছা পেঁচে পড়েছে। তাই না হয় মেনেই নিলাম আমি কৃপণ, কিন্তু কিপটে কে নয় মহারাজ? তাই তো, এই প্রশ্নের এখন আমি কি উত্তর দিই? এই হলো গোপালের কারসাজি। যেই দেখলো নিজে আটকে গেছে, অমনি সবাইকে নিয়ে টানাটানি শুরু করেছে। না না না, ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। গোপালের প্রশ্নটা তো আমাকে বেশ ভাবিয়ে তুললো। আচ্ছা মহারাজ, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চিন্তাটা কি সেটা তো বলবেন। চিন্তা হলো আমার সভাসদদের মধ্যে কে সব থেকে বেশি কৃপণ সেটা আমায় জানতে হবে। ওহো, এই কথা! আমি ভাবলাম কি না কি। না না মহারানী, ব্যাপারটা ওরকম উড়িয়ে দেবার মতো নয়। এই একটা চিন্তাই সকাল থেকে আমাকে বিচলিত করে রেখেছে। তাহলে এখন কি করবেন আপনি মহারাজ? সেটাই তো ভাবছি। একদিকে মন্ত্রী তো অন্যদিকে আবার গোপাল। সভাকবি, সেনাপতি, অমাত্য, পণ্ডিত এদেরই বা বাদ দেবেন কেন মহারাজ? এই দেখো, তুমি তো দেখছি সব কেমন আমার গুলিয়ে দিলে। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তবে আর চুপ করে বসে না থেকে বলো বলো, বলে ফেলো। আরে বুদ্ধিটা কি? আপনি বরং সভার সবাইকে কিছু না কিছু দিতে বলুন আপনাকে। যে যেমন দেবে তাই দেখেই আপনি বুঝে যাবেন কে কৃপণ আর কে দানি। তোমারও যেমন বুদ্ধি রানী। আরে আমি চাইলে সবাই তো আমাকে খুশি করার জন্য বেশি বেশি দেবে, তবে আর আসল কথাটা জানবো কি করে? তবে তো আপনাকে কোনো সাধু সন্ত বা যোগী পুরুষকে ধরে আনতে হবে মহারাজ, যিনি হাত গুনেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আরে আরে আরে, এইটা এবার একটা বুদ্ধি যেন টুক করে উঁকি মারছে আমার মাথার ভেতরে। মনে হচ্ছে এতেই কাজের কাজটা হবে। এ আবার আপনার কেমন হেয়ালি? না 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 না, কোনো হেয়ালি নয়। তুমি শুধু আমি যা বলছি সেটাই প্রচার করে যাও। সব শুনে আমার তো আরো সব গুলিয়ে গেল। তোমার গুলোলেও আমি যে এবার এই এক চালেই সব কটাকে একেবারে চেলে নেব। কি হলো, সবাই ওরকম উসকুস উসকুস করছো কেন? উসখুস তো করবেই মন্ত্রী মশাই। রাজসভায় মহারাজ নেই, মানে এ যেন অনেকটা ওই ধর আছে কিন্তু মুন্ডু নেই তেমন ব্যাপার।
তাই না? গোপাল ঠিকই বলেছে, রাজা না থাকলে রাজসভার হবে কি করে? কিন্তু ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারছি না। মহারানী খবর পাঠিয়েছেন এক ত্রিকালজ্ঞ সাধু হিমালয় থেকে নেমে এসেছেন মহারাজকে গুরুমন্ত্র দেবেন বলে। তাই এক সপ্তাহ মহারাজ রাজসভায় আসতে পারবেন না। হঠাৎ করে মহারাজ আবার এইসব মন্ত্রতন্ত্র নিয়ে মাথা ঘামারি গেলেন কেন? বেশ তো চলছিল, ওই আগে তো এমন কিছু শুনিনি কখনো। আগে শোনি বলে আর কখনো যে শুনবে না এমন কথা কোথাও লেখা আছে না? মনে হচ্ছে মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে সাধু বাবা ভালোই মালকুড়ি গেঁড়াবে। চোরের মন তো বোঁচকার দিকেই পড়ে থাকবে। আপনি কি আর ভালো কিছু ভাবতে পারবেন? তুমি কি আমার কিছু বললে গোপাল? না না, বলছিলাম যে ওই আশেপাশে তো কত কি হচ্ছে। এবার না হয় আমরা দেখব ওই মহারাজ যতদিন না আসছেন ততদিন মন্ত্রী মশাই ছড়ি ঘোরাচ্ছেন। কি আশ্চর্য! মন্ত্রী মশাই পিত্রাঘাত করবেন, এমন কাণ্ড হলে তো সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। গোপালের যেমন কথা, শরীর কেন ঘোরাবো? আমি তো মহারাজের দেখানো পথে মন প্রাণ দিয়ে রাজকার্য পরিচালনা করব। আর আমরা মহারাজ কবে গুরুমন্ত্র নিয়ে ফিরে আসেন তার দিন গুনবো। এই নাও গিন্নি, কাতলা মাছের মাথা, পুঁই শাক, কুমড়ো সব একেবারে বেছে বেছে এনেছি। আজ কিন্তু গিন্নি ওই শাক চচ্চড়ি করতেই হবে। বলি, কি এমন রাজকার্য করতে তুমি যাবে শুনি? কি এমন শুভ কাজ আছে যার জন্যে মাছের মাথা দিয়ে শাক খেতে হবে? আছে আছে গিন্নি, মহারাজ এখন কোনো এক সাধু বাবার খপ্পরে পড়ে গুরুমন্ত্র নিচ্ছেন। তাই আজ থেকে এখন কদিন আমি মহারাজ। আমি কি এমনি এমনি লাফাচ্ছি? সে মহারাজে হও আর যাই হও, আজ নয় কাল, কাল নয় পরশু করে আমাকে খালি ভুলিয়েই যাচ্ছ। কিন্তু এবার আমি আর ভুলছি না। তোমায় কিচ্ছু ভুলতে হবে না, আমার সব মনে থাকবে। কে আছো ঘরে? সাধুকে কিছু ভিক্ষা দেবে নাকি? সবে একটা শুভ কাজ করতে যাব বলে মনে মনে তৈরি হচ্ছি, ও নিয়ে এসে দাঁড়ালো। এই যে বাবা, দাও না এই সাধুকে কিছু। ও বাবা, একটু দেশে সাধু বাবা নয়, একেবারে চকচকে সাধু বাবা। তা বাবা কোথা থেকে উদয় হলেন শুনি? আর যোগ সাধনা, সে তো সেই হিমালয়ে। তবে এখানে আমি এসেছি তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে, তাকে গুরুমন্ত্র দিতে। বাবাজি তো আচ্ছা ধরিবাজ, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে, মানে মহারাজের কাছ থেকে ভালো মতো গেঁড়াবে, আবার তার কাছ থেকে চেয়ে ঝোলা ভরবে। দাঁড়া, ভরাচ্ছি তোমার ঝোলা। এই সাধু কি তবে কোনো ভিক্ষাই পাবে না? তবে এক মুঠো চাল আর একটা আলু, ব্যাস ওই দাও ওর ঝোলা, ওতেই হবে। তোমাদের কল্যাণ হোক। কই গো গিন্নি, দাও ঘ্যাঁট চচ্চড়ি ডালনা যা হোক কিছু একটা দিয়ে চাটি ভাত দাও দেখি, আমার যে বড় দেরি হয়ে যাচ্ছে। তাই বলো, আমি তো ভাবলাম মহারাজ তোমাকে দেখেই একেবারে গদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দেবেন। সে মহারাজ হলে না হয় হতো, তবে মন্ত্রী মশাই কি আর অত সহজে ঘাড় পাতবেন? তোমার যত হম্বি সব এখন নেই। হ্যাঁ, যাও দেখি মন্ত্রী মশাইকে বাগে এনে কেমন গুছিয়ে ফেলতে পারো। তার কেমন করে হবে গিন্নি? মন্ত্রী মশাইয়ের সঙ্গে যে আমার একেবারে আদায় কাঁচকলায়। তার মানে তুমি আবার মন্ত্রী মশাইয়ের সঙ্গে ঝগড়া করেছো? কি অলক্ষণে কথা রে বাবা। না দিদা, কোনো অলক্ষণের কথা নয়, বরং লক্ষণ খুব ভালো। আমরা এক্ষুনি নিজের চোখে দেখে এলাম। এই কি দেখে এলি রে তোরা?
দেখলাম এক সাধু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর সবার মঙ্গল কামনা করছেন আর ভিক্ষা গ্রহণ করছেন। আমরা দেখলাম উনি সেনাপতির বাড়ির দিকে যাচ্ছিলেন। এতক্ষণ বোধ হয় সেনাপতির কাছ থেকে চেয়ে চিন্তে কিছু জোগাড় করে ফেলেছেন। তোদের কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ইনি মহারাজের সেই সাধু বাবা যিনি মহারাজকে গুরুমন্ত্র দিতে এসেছেন। ও, তোরা বুঝি বাড়ি বাড়ি গিয়ে কে কোথায় যাচ্ছে, কে কোথা থেকে আসছে সেইটা নজরে নজরে রাখছিস? হ্যাঁ, বলি পড়াশোনা কি শিখে তুলেছিস? না না, সে বললে হয়। পড়াশোনা করেছে, ঘোড়া গাড়ি চড়েছে, তাই আর কিছু করি না করি পড়াশোনা তো করতেই হবে। আমরা তো টাটকা টাটকা দেখলাম আর টলে যাওয়ার পথে দাদুকে সেটা বলে গেলাম। এই চল চল, আমাদের দেরি হয়ে গেলে পণ্ডিত মশাই কিন্তু নড়ার বদলে এক পা তুলে দাঁড় করিয়ে দেবেন। মন্ত্রী তো কোনো রকমে কেঁদে কুকিয়ে এক মুঠো দিল। সেনাপতি বলল, ঘোড়া কেনা বেচা করে তেমন কোনো লাভের মুখ দেখেনি, তাই একটা আধুলি দিয়ে বিদেয় করল। অমাত্য একটা আধুলি দিল বটে, তবে তাও আবার অচল। আবার বলল, এই দিয়ে নাকি নুন তেল ডাল সব কিনে নেওয়া যাবে। যাই এবার পণ্ডিতের কাছে গিয়ে দেখি সে আবার কি গল্প শোনায়। 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12। পণ্ডিত মশাই আমাকে চিমটি কাটছে। মিথ্যে কথা, ওই আমার চুল ধরে টানছে। পণ্ডিত মশাই, এই দেখুন না, আপনার টিকিতে একটা টিকটিকি টুকি করছে। এই কে? ও কোথায়? ছোড়াগুলো দেখছি জ্বালিয়ে মারলো। দাঁড়া, কান ধরে দাঁড়া। পড়াশোনা উঠিয়ে দিয়ে তোলে তো দেখছি কান ধরে উঠবোস চলছে। এই সাধু বাবা আবার বলানি কমানি এখানে কখন এসে হাজির হলেন? এখানে কি চাই? আমি এসেছিলাম কিছু দান সংগ্রহ করতে, তাই যদি... ও তাই বলুন, সেই জন্যই এখানে ঘুরঘুর করছেন বুঝি? তা সাধু বাবার কোথা থেকে আসা হচ্ছে শুনি? আমি আপাতত মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকেই আসছি। ওনাকেই মন্ত্র দিতে এসেছি আমি। ওরে বাবা, তবে আর আমি কি দেব আপনাকে? আমিই তো বরং খবর নেব কেমন করে কি জোগাড় হলো ওখান থেকে। বেশি হলে এই দরিদ্র ব্রাহ্মণকেও না কিছু দিয়ে যাবেন। এই মরেছে, এ তো দেওয়ার বদলে নেওয়ার কথা বলছে। তবে কি কিছুই পাবো না আমি? এসেছেন তখন খালি হাতে কি আর ফেরানো যায়? এই নিন 2টো বাতাসা, পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে চিবিয়ে জল খেয়ে নেবেন। ওহ, কাদের কাছে গিয়ে হাত পাচ্ছি কে জানে। বিজ্ঞানী নিজের আবিষ্কার করা একটা বড়ি দিয়ে বলল, থোড় বড়ি খাড়া দিয়েই খাওয়া দাওয়া সারা যায়। তাই এর থেকে বেশি কিছু দেওয়ারও নেই আর নেওয়ারও নেই। এ কি, এই যে দেখি সাধু বাবা, এনার কাছেই মন্ত্র নেবেন নাকি আমাদের মহারাজ? একদম ঠিক, একদম ঠিক। আমি মহারাজের কাছেই এসেছি, তবে এখন আমি পথে পথে দান গ্রহণ করতে বেরিয়েছি। মহারাজের কাছেই যখন আতিথেয়তা গ্রহণ করেছেন, তবে আর দানের কি প্রয়োজন? ঠিকই তো বলেছ রাজবৈদ্য, মহারাজ দেবেন কাঁড়ি কাঁড়ি, তাতেই হবে ঝোলা ভারী। না 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 না, আমি সাধু সন্ন্যাসী মানুষ, এই ভিক্ষাবৃত্তি করেই তো চলে আমার, তাই স্বভাববশতই বেরিয়ে পড়েছি। সে না হয় ভালোই করেছেন, তবে ঘোরাঘুরি করে এমন কিছু জোগাড় হলো কি? হয়েছে কিছু কিছু, তবে আরো কিছুর জন্য আমি তোমাদের কাছেই হাত পাচ্ছি। এ কি জ্বালা, থালা ভর্তি আনাজ দেখে বলেন দেনা দেনা? না না না, আপনাকে যদি দিয়েই দিই তবে আমার চলবে কি করে ভাই? তাই আপনিও যান, আমিও যাই। তা কিছুই কি পাবো না? এতই যখন চাইছেন এই নিন। তখন এই নিন একটা ছোট্ট দেখে আলু। বাবা, আমিও তেমনি চালু। আমি আর কি দিই? আমি বরং এই 1 পুড়িয়া ভেষজ চূর্ণ দিয়ে দিচ্ছি।
এটা খেলে খাওয়ার পরে হজম হবে অতি সহজে। চেয়ে চিনতে তবে এই জুটলো এতক্ষণে। দেখি দেখি আর একটু এগিয়ে দেখি। বলি খেতে দাও বলে তো সারা পাড়া মাথায় করে ফেললে, হ্যাঁ? আর খাওয়া যেই হয়ে গেল তখন বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছ। হাওয়া লাগাচ্ছি না গিন্নি, বরং হাঁ করে বসে ভাবছি কি দিয়ে কি খেলাম। শুধু দাদুকে খাওয়ালেই হবে, আর দাদুর এই সৈন্যবাহিনীর কি হবে? দাদু খেলে আমরাও খাবো, আনন্দে বগল বাজাবো। এই রাজন একেবারে তককে তককেই ছিল, হ্যাঁ? তাহলে বুঝে একেবারে খাল কেটে ঢুকে পড়েছে। খাল কেটে তো কুমির ঢোকে, আমরা কি তাই নাকি? নাও গিন্নি, এবার সামলাও। একটা বেফাস কিছু বলেছে তো রক্ষে নেই, একেবারে ক্যাঁক করে ধরবে। দাও দাও, কি উত্তর দেবে দাও। আমিও তো তাই বলছি বাবা, দাও দাও, কি দেবে দাও। তিনি তো সেই সাধু বাবা, তিনি পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এই বাবা যখন নিজে থেকেই আমাদের বাড়ি এসেছেন, তখন আসুন একটু না হয় জিরিয়ে নিন, আমি বরং একটু জল বাতাসের ব্যবস্থা করি। হ্যাঁ, তবে এমন সময় যখন গরিবের বাড়িতে এসেছেন, তখন দুপুরে দুমুঠো না খাইয়ে কিন্তু ছাড়ছি না। না 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 না, তার আর কি দরকার। আমি তো মহারাজের কাছেই এসেছি, সেখানেই ফিরে গিয়ে না হয় একটু চালে ডালে ফুটিয়ে নেব। তা বললে তো হবে না। সাধু বাবাকে সেবা করার সুযোগ মহারাজ একা কেন পাবেন? আমাদের যেমন সাধ্য আছে তেমন করেই না হয় করব। দেখেছিস দাদু আর দিদা কেমন অতিথি সেবা করার জন্য ছটফট করছে? তাই তো দেখছি। আপনি এখন এখানেই বিশ্রাম করুন কেমন? আর চাল ডাল আনাজপাতি যেমন যা আছে সেসব না হয় পোটলা বেঁধে ব্যবস্থা করে রাখছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। না 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 না, তার আর কি দরকার। আর আমি যদি সব বেঁধে ছেড়ে নিয়ে যাই, তবে তোমাদের কি